নমস্কার বন্ধুরা, রহস্যধারার ৮ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগতম। আজকের গল্প শুরু করার আগে আমি ও আমাদের সমস্ত টিম মেম্বার আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এর প্রধান কারণ হলো 0 থেকে শুরু করে আজ আমাদের চ্যানেল 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করলো, আর সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতার কারণে। তাই আর একবার আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে এইভাবেই থাকবেন। আজকের যে গল্পটা আপনাদেরকে শোনাবো সেটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন আমাদেরই এক শ্রোতা বন্ধু, নাম রামরতন বোস। এই গল্পটা রামবাবুর লেখা প্রথম গল্প, আর এই গল্পের মাধ্যমে উনি ওনার ভিতরের লেখক সত্তাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। যদি আপনাদের মধ্যেও কেউ গল্প লিখতে ভালোবাসেন তাহলে আপনারা সেটা আমাদের ইমেল অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি শেয়ার করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, এবার আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পটা শুনে নেওয়া যাক। আমি আর দীপা ছোটবেলা থেকেই দুজনকে খুবই পছন্দ করতাম। যেহেতু আমরা একই পাড়ায় থাকতাম, তাই আমাদের মধ্যে ছোটবেলা থেকেই খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় এবং সময়ের সাথে সাথে আমাদের এই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। যদিও প্রথম প্রপোজটা আমিই করেছিলাম দীপাকে, কিন্তু দীপার থেকে এর উত্তর আসতে সময় লাগে প্রায় 1 মাসের কাছাকাছি। এবং এই 1 মাস সময়কালের মধ্যে আমি মনে মনে ভেবেও নিয়েছিলাম যে হয়তো আমার এই ভালোবাসার বহিঃপ্রকাশের কারণে দীপা আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটা আর রাখবে না। কিন্তু আমার সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটিয়ে দীপা আমার ভালোবাসায় সাড়া দেয় এবং আমাদের দুজনের মধ্যে এক নতুন সম্পর্কের সূচনা হয়। এভাবেই কিছু বছর যাওয়ার পর আমরা দুজনেই আমাদের নিজেদের কলেজ কমপ্লিট করি। এরপর উচ্চশিক্ষার জন্য আমি MBA করি, আর দীপা একটা বেসরকারি স্কুলে চাকরি নেয়। দীপার বাবা মা ছোটবেলায় এক দুর্ঘটনায় মারা যায়, আর তাই দীপার মামা মামি তাকে ছোট থেকে মানুষ করেন। মামা মামির কোনো সন্তান না থাকার কারণে দীপাকেই তারা নিজেদের মেয়ের মতন করে বড় করে তোলেন। আমিও আমার বাবা মার একমাত্র সন্তান। আমার নাম লোকেশ। আমার বাবা সরকারি চাকুরিজীবী আর মা হাউসওয়াইফ। প্রথম যখন আমি দীপার ব্যাপারটা আমার বাবা মাকে বললাম, তখন বাবা মা পুরো ব্যাপারটা শুনে খুবই খুশি হন এবং একটা ভালো দিন দেখে তারা দীপার বাড়িতে গিয়ে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলে আসেন। ছোটবেলার বন্ধুত্বের সুবাদে 2 পরিবারের মানুষরাই আমাদের দুজনকে খুবই ভালো করে চিনত, তাই বিয়ের ব্যাপারে কথা বলার সময় কোনো পরিবারের থেকেই কোনো রকম আপত্তি আসেনি। পুজোর পরে একটা ভালো দিন দেখে আমাদের আশীর্বাদের তারিখ ঠিক হয় এবং জানুয়ারি মাসে বিয়ে। 2 পরিবারের এই সিদ্ধান্তে আমরা দুজনেই খুব খুশি হই। এদিকে আমার MBA পড়াও শেষ হয় এবং আমিও একটা ভালো বেসরকারি কোম্পানিতে চাকরি পাই। সেই সময় কেন জানি না আমার মনে হচ্ছিল যে বিধাতা আমার ওপর এতটাই প্রসন্ন যে উনি আমার সমস্ত মনস্কামনাই পূর্ণ করে চলেছেন। কিন্তু তখন আমি বুঝতে পারিনি বিধাতার এক নির্মম পরিহাস আমার জন্য অপেক্ষা করে আছে। নতুন চাকরি জয়েন করার কিছু মাস পর আমার বস আমাকে কোম্পানির কাজে কিছু মাসের জন্য দেশের বাইরে পাঠাতে চান, আর সেই সময় হাতে গুনে আমার বিয়ের মাত্র আর 5 মাস বাকি ছিল। তাই অনেক চিন্তা করে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি দেশের বাইরে যাব, কারণ তাতে করে বিয়ের সময় ছুটি পেতে আমার কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু আমি তখন ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে আমার এই সিদ্ধান্তটাই আমার জীবনে নিয়ে আসতে পারে এক দুঃস্বপ্নের কালো রাত্রি। বিদেশে যাবার পর আমার সাথে আমার পরিবারের এবং দীপার কথাবার্তা অনেকটাই কমে যায়। এর প্রধান কারণ হলো যখন আমার এখানে দিনের আলো থাকে তখন ওখানে হয়ে যায় গভীর রাত্রি।
এইভাবেই আমাদের প্রায় 1 মাসের মতো কেটে যায়। এর কিছুদিন পর হঠাৎ করে দীপা আমাকে জানায় যে ওদের স্কুল থেকে স্টাফদের নিয়ে একটা গ্রুপ যাচ্ছে মানালি ঘুরতে, এবং দীপার খুবই ইচ্ছে যে ও ওই গ্রুপের সাথে মানালি ঘুরতে যাবে। এই কথা শুনে আমি আর তেমন কোনো রকম বাধা দিইনি, বরং ওকে উৎসাহিত করে বললাম যে ও যেন সাবধানে যায় এবং ওখানে সাবধানে থাকে, কারণ এদিকে আমারও অফিসের কাজ অনেকটাই হয়ে এসেছিল। তাই আমিও এবার দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। তখন রাত প্রায় 8টা। আমি এয়ারপোর্টের বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে দীপার বাড়ি যাব না নিজের বাড়ি যাব সে কথাই ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ করে আমার সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে পিছন থেকে কে যেন নারী কণ্ঠে আমার নাম ধরে ডেকে উঠল। পিছন ফিরে তাকাতেই আমি এক মুহূর্তের জন্য খুবই অবাক হয়ে যাই, কারণ যে মানুষটি আমার সামনে দাঁড়িয়ে আছে সেটা আর কেউ নয়, সে দীপা। আসলে দীপা আর ওর অফিস গ্রুপ যখন মানালি ঘুরতে গিয়েছিল, ততদিনে আমিও এদিকের সব কাজ শেষ করে সময়ের আগেই নিজের দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আর ভেবেছিলাম নির্দিষ্ট সময়সীমার আগে দেশে ফিরে সবাইকে চমকে দেব। কিন্তু আজ এয়ারপোর্টে দীপাকে দেখে আমি নিজেই হতভম্ব হয়ে যাই। আমি বুঝতেই পারছিলাম না যে দীপা কি করে আমার আসার খবরটা জানল। এই সমস্তই কথা ভাবতে ভাবতে হঠাৎ করে দীপা আমাকে বলে উঠল, কি হলো লোকেশ, তুমি কি এখানে আমাকে দেখে খুশি হওনি? আমি দীপার এই কথায় ঠিক কী উত্তর দেব বুঝে উঠতে পারছিলাম না। শুধু মুখে বললাম, না না দীপা, সেই রকম কিছু নয়। কিন্তু মনের মধ্যে আমি আমার কৌতূহল চেপে রাখতে পারছিলাম না। তাই আমি ওকে সরাসরি জিজ্ঞেস করলাম, দীপা, তুমি কি করে আমার আসার খবরটা জানলে? এই কথা শুনে দীপা একটু হেসে উঠল আর বলল, দুজন মানুষের মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে তারা একে অপরের অনুভূতিগুলো বুঝতে পারে। কেন জানি না, দীপার এই উত্তরে আমার মন ঠিক মতো সায় দিল না। আর সেই মুহূর্তেই দীপা আবার বলে উঠল, আমি তোমার অফিস কলিগের থেকেই তোমার আসার খবরটা জানতে পেরেছি, কিন্তু আমি তাকে প্রমিস করেছি যে তার কোনো ডিটেলস আমি তোমায় বলবো না। তাই সরি, আমি তার নাম তোমায় বলতে পারবো না। দীপার এই কথা শুনে আমি ভাবলাম যে এটা হলেও হতে পারে, কারণ আমার অফিসের অনেক স্টাফকেই দীপা চেনে, আর সবাই জানে যে সামনে আমাদের বিয়ে। তাই এরপর আর আমার মনে কোনো রকম সন্দেহের অবকাশ থাকলো না। কিন্তু এরপর যখন আমি দীপাকে নিয়ে বাড়ি ফেরার জন্য ট্যাক্সির অপেক্ষা করছিলাম, সে সময় দীপা হঠাৎ করে আমার সামনে এক অদ্ভুত রকমের প্রস্তাব রাখল। ও বলল, লোকেশ, আজকের রাতটা কি আমরা কোথাও একসাথে কাটাতে পারি? আমি ওর এই প্রস্তাবে হতভম্ব হয়ে যাই এবং ওর এই প্রশ্নের কি উত্তর দেব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। ইতিমধ্যেই দীপা আবার বলে উঠল, এতদিন তো আমার সাথে তোমার ঠিক মতন কথাবার্তাও হয়নি এবং দেখাও হয়নি, তাই আমি চাইছিলাম যদি আজকের এই মুহূর্তটা আমরা একসাথে কাটাতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। ওর সমস্ত যুক্তিগুলো শুনে আমি আর ওকে অমত করলাম না। এরপর আমরা ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে কাছাকাছি একটা হোটেলে গিয়ে উঠলাম। হোটেলে পৌঁছে আমি আমার নামেই 2টো রুম নিলাম, কারণ বিয়ের আগে আমি চাইছিলাম না যে দীপা আর আমি একই ঘরে রাত কাটাই। এরপর আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপর অনেক রাত পর্যন্ত আমরা গল্প করি। তারপর রাতের খাবার খেয়ে আমরা যে যার ঘরে বিশ্রাম নিতে চলে যাই। পরের দিন সকালবেলায় আমার ঘুমটা অনেকটা দেরিতে ভাঙে। ঘুম থেকে উঠে আমি দেখি যে বেলা প্রায় 10টা বাজে। আমি একটু অবাক হয়ে যাই যে এত বেলা হলো তাও দীপা আমাকে ডাকলো না। যাই হোক, আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রিসেপশনে একটা কফি অর্ডার করি আর দীপার ঘুম থেকে উঠবার অপেক্ষা করতে থাকি। দেখতে দেখতে বেলা অনেকটাই বাড়ল
কিন্তু দীপার রুম থেকে কোনো সাড়া শব্দ এলো না। তাই এক প্রকার বাধ্য হয়েই আমি ওর রুমে গিয়ে রুম বেলটা বাজাই, কিন্তু তাতেও আমি রুম থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। তাই দীপার ঘরের ডুপ্লিকেট রুম কিটা দিয়ে আমি যখন ওর রুমটা খুললাম তখন আমি একদমই অবাক হয়ে গেলাম, কারণ রুমের মধ্যে কেউ নেই, পুরো রুমটাই ফাঁকা। আমি সঙ্গে সঙ্গে দীপাকে কল করলাম, কিন্তু ওর ফোনটাও সুইচ অফ পেলাম। এবার আমি আর কোনো কিছুর অপেক্ষা না করে রিসেপশনে চলে এলাম এবং রিসেপশনে এসে জিজ্ঞেস করলাম যে রাত্রে আমার সাথে যে মেয়েটি এসেছিল সে কি চলে গেছে। আমার এই কথা শুনে রিসেপশনের লোকগুলো কেমন জানি আমার দিকে একটু অবাক নজরে তাকালো, আর তাদেরই মধ্যে থেকে একজন আমাকে বলে উঠল, স্যার, কাল তো আপনার সাথে কেউ আসেনি, আপনি একাই এসেছিলেন এবং আপনি নিজের নামে একাই 2টো রুম বুক করেছিলেন। রিসেপশনিস্টের এই কথা শুনে আমি খুবই আশ্চর্য হয়ে যাই এবং আমার সমস্ত হিসাবই কেমন যেন উলটপালট হয়ে যায়। এরপর আমি আর কোনো 7-5 না ভেবে একটা ট্যাক্সি নিয়ে সরাসরি দীপার বাড়িতে চলে আসি এবং ওর মামা ও মামির সাথে দেখা করি। মামা মামির সাথে দেখা করে আমি সরাসরি ওদেরকে দীপার ব্যাপারে জিজ্ঞেস করি। দীপার মামা আমাকে দীপার ব্যাপারে কিছু বলার আগেই আমি দেখলাম দীপার মামি দূরে দাঁড়িয়ে অঝরে কেঁদে চলেছেন এবং হঠাৎ করেই উনি আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, লোকেশ বাবা, দীপা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। মামির এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তখন মামা আমাকে সবিস্তারে পুরো ঘটনাটা বললেন। উনি বললেন, বাবা লোকেশ, মানালি থেকে ফেরার পথে দীপাদের গাড়িটা একটা রোড অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয় এবং সেই দুর্ঘটনায় দীপার মৃত্যু হয়। গাড়ির অনেক যাত্রী এই দুর্ঘটনায় আহত হয় এবং অনেকে মারাও যায়। তোমার মা বাবা আমাদেরকে দীপার ব্যাপারে তোমাকে জানাতে মানা করেছিলেন, তাই আমরা কেউই এই ঘটনার ব্যাপারে তোমাকে কিছুই জানাইনি। দীপার মামার কাছ থেকে এই কথাটা শুনে আমি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। আর আমার মনে একটাই প্রশ্ন বারবার করে আসছিল যে দীপা যদি মারা গিয়ে থাকে তাহলে কাল আমার সাথে যে ছিল সে কে? কিন্তু এর উত্তর আমি আজও খুঁজে পাইনি। বন্ধুরা, রামবাবুর লেখা গল্পটি আজ এখানেই শেষ হলো। যদি ওনার লেখা গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটা আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আমাদের পরের এপিসোডে একটি নতুন ঘটনার সাথে। ধন্যবাদ।